পুলিশ নয়, মামলা তদন্তের জন্য স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন, বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপন, দুর্নীতি বন্ধে বিচারকদের সম্পদের নজরদারি সহ কয়েকটি প্রস্তাব চূড়ান্ত করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কাল প্রধান উপদেষ্টার কাছে এসব প্রস্তাব জমা দেওয়া হবে। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বিচারপতি নিয়োগের বিশেষ আইন ও আলাদা বিচারিক সচিবালয় গঠনে। কাজ শুরুর 4 মাসের মাথায় প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত সংস্কার প্রস্তাব দাখিল করতে যাচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। 17 ভাগে বিভক্ত সুপারিশের মধ্যে প্রথমেই রয়েছে উচ্চ আদালতে বিচারক নিয়োগে বিশেষ আইন, যা এরই মধ্যে অধ্যাদেশের মাধ্যমে আইনে রূপান্তর করেছে সরকার। এছাড়া অ্যাটর্নি জেনারেল থেকে জেলা আদালতের পাবলিক প্রসিকিউটরদের স্থায়ী নিয়োগে আইন করা, বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, আলাদা বাজেট সহ কয়েকটি প্রস্তাব দিয়েছে কমিশন। বিচার বিভাগকে স্বচ্ছ এবং সুন্দর করতে হলে আজ আমাদের উচ্চ আদালত সম্পর্কে যে জনমনের নিদারুণ অশান্তি এবং প্রশ্ন, সেখানে স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত পরিবেশ যদি আমরা করতে না পারি, এই জন্য আমরা 1 নম্বরই আমাদের এজেন্ডার যেটা করেছি, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, শৃঙ্খলামূলক ব্যবস্থা ও অপসারণ। দুর্নীতি বন্ধে 3 বছর পরপর বিশেষ কমিটির কাছে বিচারপতিদের সম্পদের হিসেব দেওয়া ও তা প্রকাশের প্রস্তাব কমিশনের। বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে হাইকোর্ট এবং উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের প্রস্তাবও রয়েছে। উপজেলা কোর্টকে আমরা ডিসেন্ট্রালাইজেশন করে নিয়ে যেতে চাচ্ছি, আমরা হাইকোর্টকে মানুষের দোরগোড়ায় নিতে চাচ্ছি। একটা এজলাসে 2 জন বিচারক 2 বেলায় উঠে, তাহলে কর্মঘণ্টা কতটুকুন ইউটিলাইজ করতে পারলো বিচারকের জন্য। তো এক্ষেত্রে আমরা বলেছি অবকাঠামো বিনির্মাণ করতে হবে। তবে কয়েকটি সুপারিশ নিয়ে ভিন্ন মত জানিয়েছেন আইনজীবীরা। পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এরকম মর্মে তো কোনো কিছু নাই অর্ডিন্যান্সে। তারপর বয়স দেখেছে 45, তো 45 বছর বয়সে বেশিরভাগ লোকই এখানে জজ হতে চাইবে না। তাই ইতিমধ্যে 32 বছর বয়সে তার অনেক বেশি ভালো প্র্যাকটিসের যদি সম্ভাবনা থাকে, কেন জজ হবে? কমিশন মনে করে তাদের বেশিরভাগ সুপারিশ অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করতে পারবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে পুলিশ সহ সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেছেন, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। যে কোনো পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমান্ডো সেন্টার গঠনেরও নির্দেশ তার, যেখান থেকে পুলিশ ও অন্যান্য বাহিনীগুলোর মধ্যে সমন্বয় করা হবে। এছাড়া থানা পর্যায়ে সমন্বয় করতেও কাজ করবে এই কমান্ডো সেন্টার। বাহিনীগুলোর প্রধানদের সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেছেন, চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে অরাজকতার সুযোগ দেওয়া হবে না। বিশৃঙ্খলা তৈরির জন্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারের ঘনিষ্ঠরা বিপুল অর্থ ব্যয় করছে বলেও যোগ করেন অধ্যাপক ইউনূস। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে ধর্মীয় বয়ান ও শিক্ষা লাভ করেছে লাখো মুসল্লি। ইবাদত বান্দেগীর মাধ্যমে ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করছেন আগতরা। ঢাকার একাংশ সহ 22টি জেলার মানুষ এই ধাপে অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ। সকাল 10:15টায় তালিমের মজাকারা করবেন ভারতের মাওলানা জামাল। বাদ আসর বয়ান করবেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। এরপর যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে। ময়দানে অবস্থান করেছেন 72টি দেশ থেকে আসা 30,050 জন বিদেশি মুসল্লি। সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে বুধবার। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। আর এ নিয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, এই মুহূর্তে ইজতেমার কি আনুষ্ঠানিকতা চলছে এবং দেশে বিদেশে থেকে আসা মুসল্লিরা কি বলছেন?
এখন বয়ান হচ্ছে ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ বয়ান করছেন এবং এই বয়ান শোনার মধ্য দিয়ে কিন্তু দিনের যে শুরু মুসল্লিদের সেই শুরুটা হয়েছে এবং আজকে আমরা যেটি জেনেছি ইজতেমার আয়োজকদের মাধ্যমে যে আজকে মূলত এখানে ধর্মীয় বয়ান হবে এবং ধর্মীয় আলোচনা হবে 9:30টার দিকে এখানে যে খিত্তায় এখানে তালিম হবে এবং একই সময় বয়ান মঞ্চের সামনে আলেম ওলামাদের সঙ্গে কথা বলবেন ভারতের মাওলানা একজন মাওলানা ইবনুদ্দৌলা এবং একই সঙ্গে আরেক জায়গায় মাদ্রাসা ছাত্রদের সঙ্গে বয়ান করবেন এখানে পাকিস্তানের একজন মাওলানা। তিনি বয়ান করার পর জোহরের নামাজের পর আবার বয়ান হবে এবং আসর নামাজের পরে বয়ান হবে এবং এই বয়ানগুলোর মাধ্যমে কিন্তু এখানে যে ধর্মীয় আলোচনা সে আলোচনা হচ্ছে এবং এখানে কিভাবে পরকালীন মুক্তি পাওয়া যায়, কিভাবে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়, কিভাবে আমল আখলাক সুন্দর করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে যারা তাবলিগ জামাতের শীর্ষ মাওলানা তারা বয়ান করছেন। আপনাকে বলে রাখি যে এই যে আলোচনা এগুলো কিন্তু আরবি এবং উর্দু ভাষায় হচ্ছে, সাথে সাথে বাংলায় তর্জমা হচ্ছে এবং যারা মুসলিরা রয়েছেন তারা খিত্তায় অবস্থান নিয়ে এই যে ধর্মীয় আলোচনা সেগুলো শুনছেন। আমরা যেটি জেনেছি যে এর মধ্যে 72টি দেশের 3000-এরও বেশি বিদেশি মুসলিম এসেছেন এবং তারা প্রথম পর্ব যেমন অংশ নিয়েছিলেন এবার দ্বিতীয় পর্ব তারা থাকছেন এবং তাদের জন্য যে বিদেশি কামরা রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। আমরা মুসলিমদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এবার যে ইজতেমার আয়োজন যেভাবে সরকারি বেসরকারি উদ্যোগ ছিল, ইজতেমার যারা সাথী তারা মেহনত করছেন, সব মিলিয়ে ইজতেমার মাঠের ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে ইজতেমার মাঠে শীতের কিছুটা প্রকোপ থাকলেও তাদের থাকায় বা এখানে পানি যেগুলো রয়েছে উজু গোসল করার জন্য এগুলোতে কোনো সমস্যা হচ্ছে না, প্রয়োজনীয় পানি তারা পাচ্ছেন এবং এখানে যে টয়লেট ব্যবস্থা রাখা হয়েছিল সেগুলোতেও তারা ফ্যাসিলিটি পাচ্ছেন, কোনো ধরনের সমস্যা সম্মুখীন তারা হচ্ছেন না এবং তারা নির্বিঘ্নে এখানে ধর্মীয় যে বয়ান সেই বয়ানগুলো শুনতে পারছেন এবং তারা বলছেন যে এখানে অনেকেই 3 দিনের চিল্লা দিবেন, 40 দিনের চিল্লা দিবেন এবং আজকে কিন্তু শনিবার আজকে বাদ আসর এখানে গণবিয়ে অনুষ্ঠিত হবে এবং এই গণবিয়ে ধর্মীয় রীতিতে মোহরে ফাতেমীয় রীতিতে এখানে কিন্তু এই গণবিয়ে অনুষ্ঠিত হবে এবং এই গণবিয়ে বাদ আসর এখানে ইজতেমা মাঠে যে বয়ান মঞ্চ রয়েছে সেই বয়ান মঞ্চের পাশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু আজকে ইজতেমার যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বর দ্বিতীয় দিন আজকে সমাপ্ত হবে এবং আগামীকাল আখিরি মোনাজাত হওয়ার কথা রয়েছে এবং এই আখিরি মোনাজাতের মাধ্যমে কিন্তু শুরাই নিজামের যে ইজতেমার দ্বিতীয় এবং শেষ ধাপ সেটিও শেষ হবে এবং আগামী 14ই ফেব্রুয়ারি এখানে সাত কান্দুলবী অনুসারীদের ইজতেমা হওয়ার কথা রয়েছে এবং তাদের আখিরি মোনাজাতের মাধ্যমে এবারে ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল ইজতেমার সর্বশেষ খবর। বিশেষ ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় ধাপে চলছে আনুষ্ঠানিকতা, সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ তোলা 23 হত্যাকাণ্ডের একটিও সাম্প্রদায়িক নয়। পুলিশের তদন্তে উঠে এসেছে এ তথ্য, এমন দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আরও জানানো হয়, পতিত স্বৈরাচারের পক্ষে যে কোনো তৎপরতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের 21 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 174টি সাম্প্রদায়িক সহিংসতায় হত্যাকাণ্ড 23টি। 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে এলে পুলিশকে তদন্তের নির্দেশ দেয় সরকার। তদন্তে 23টি হত্যাকাণ্ডের 22টির তথ্য মিলেছে, যার কোনোটির কারণ সাম্প্রদায়িক সহিংসতা নয়। বাকি একটি হত্যার কারণ জানা যায়নি। এই 23টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই দুটি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর 21টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন নিজেদের দায় স্বীকার করে আদালতে 164 জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না
একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। প্রেস উইং আরও জানায়, স্বৈরাচারের পক্ষে যারা লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা। সরস্বতী পূজা ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানানো হয় এই প্রেস ব্রিফিংয়ে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতালির পথে ভূমধ্যসাগরে নিহত 23 জনের 10 জনই মাদারীপুরের রাজ্যের। স্থানীয়রা জানিয়েছেন, স্বপন মাতাব্বর, মনির হাওলাদার সহ 3 দালালকে 15 থেকে 30 লাখ টাকা করে দিয়েছিলেন নিহতরা। মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার দাবি পরিবার ও এলাকাবাসীর। পুলিশ বলছে, অভিযোগ পেলে মাঠে নামবে তারা। কুলসুম বেগমের এই আহাজারি যেন থামবার নয়। ছেলে টিটু হাওলাদারকে পাঠিয়েছিলেন বিদেশে, কিন্তু সাগরে ডুবে মারা গেছেন তিনি। লিবিয়া উপকূলে উদ্ধার 23 মরদেহের একটি টিটুর। মাদারীপুরের রাজৌরের সরমঙ্গল গ্রামের এই যুবক 1 জানুয়ারি দালালের মাধ্যমে লিবিয়া যান। 24 জানুয়ারি ইতালি রওনা হন। আমারে আভা কইয়া নিয়ে আমার সব ছেলে কোথায় নেছে কইতে পারে না, কোথায় আছে কইতে পারে না। আমি এই চাই, আমার ছেলে চাই। 12 জনের কাছ থেকে কেদার 30,000, কেদার 50,000, কেদার 1 লাখ, এইভাবে 16 লাখ টাকা গোছাইয়া টোটালে দিয়েছে। টিটুর মতো রাজৌরের আরও 9 যুবকের একই পরিণতি। এলাকাবাসীর দাবি, স্বপন মাতুব্বর, মনির হাওলাদার সহ 3 দালালকে 15 থেকে 30 লাখ টাকা দিয়েছিলেন তারা। আমার প্রথম দালাল হলো স্বপন, এনেছে 14 লাখ, আর দ্বিতীয় দালাল হচ্ছে মনির, আরও দিছি 14 লাখ। এখানে বাজার টাকা পয়সা যে বিলি দিছি, ধার করছি, খরচ করছি, দিছি। আমাকে লাশটা কীভাবে আমাকে আইনকে দেবে, সেই আমরা সরকারের দ্বারা আবেদন বাবা। নিহতের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে পুলিশ। তবে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবারগুলোকে অভিযোগ দেওয়ার পরামর্শ তাদের। ওনাদের লাশ আনার জন্য আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব। তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করব। ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে মারা যাওয়ার ঘটনা নতুন নয়। এই জন্য দালালদের তৎপরতা থামানোর পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধিতেও জোর দিচ্ছেন সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দপ্তরি আর শিক্ষকদের চরম অবহেলায় স্কুল প্রাঙ্গণে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ গেছে 5 বছরের শিশু সামিয়ার। চাঁদপুরের তেতইয়া প্রাথমিক স্কুলের মাঠে ময়লার স্তূপের আগুনে শিশু শ্রেণীর শিক্ষার্থী সামিয়া দগ্ধ হলে তাকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেননি শিক্ষকরা। তদন্ত অবহেলায় প্রমাণ মেলায় 8 শিক্ষককে বরখাস্ত ও দপ্তরির চুক্তি বাতিল করা হয়েছে, জানিয়েছেন শিক্ষা অফিসার। কোনো আমার অভিযোগ নাই, বন্দার উপর আছে, কেন বন্দারা সচেতন ছিল না? কান্নাজড়িত কণ্ঠে এমন প্রশ্ন শিশু সামিয়ার মায়ের। স্কুলে যাওয়ার আগ্রহে সেদিন নিজে নিজেই পোশাক পরেছিল 5 বছরের সামিয়া। পড়ার টেবিলে এখনো পড়ে আছে নতুন বই। সে সবই এখন বিষাদের স্মৃতি। গত 21 জানুয়ারি তেতইয়া প্রাথমিক স্কুলের মাঠের আবর্জনায় ধরানো আগুনে দগ্ধ হয় শিশু সামিয়া। 5 দিন পর ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যু হয় তার। তদন্তে নেমে চরম অমানবিক আচরণের তথ্য পেয়েছে কমিটি। প্রতিবেদনে জানা যায়, নিয়ম ভেঙে স্কুল চলার সময় ময়লার স্তূপে আগুন দেয় দপ্তরি। নজরদারি না থাকায় আগুনের কাছাকাছি এসে অগ্নিদগ্ধ হয় সামিয়া। শিশুটির জামার আগুন নেভাতে উপস্থিত 8 শিক্ষকের কেউই পানি ঢালা, কাপড় চেপে ধরা বা অন্য কোনো কার্যকর পদক্ষেপ নেননি, বরং জামা কাটার জন্য কাঁচি আনতে বাড়ি যান একজন। অবহেলার জেরে শিশুটির শরীরের অনেক অংশ পুড়ে যায়। এক প্রতিবেশীর সহায়তায় সামিয়াকে হাসপাতালে নেন তার বোন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দপ্তরের সুমন মজুমদারের চুক্তি বাতিল ও উপস্থিত 8 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি প্রধান শিক্ষক মাসুক হাসানকে বরখাস্ত করতে বিভাগীয় কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে। শিক্ষকদের উচিত ছিল তাকে পানি দিয়ে
আগুন নিভিয়ে তাকে আবার ডাক্তার কাছে নিয়ে যাওয়া, কিন্তু শিক্ষকরা সেটা করে নাই। এটা অমানবিক কাজ করছে, সেজন্য তারা তাদের দায় এড়াতে পারে না। শিশু সামিয়ার করুণ মৃত্যুর জন্য শিক্ষকদের সচেতনতার অভাবই দায়ী বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা। শিশুদের শরীরে আগুন লাগলে আমরা যা দেখবো তৎক্ষণাৎ ভিজা মোটা কাপড় দিয়ে তাকে ঢেকে দেবো, মোটা কম্বল দিয়ে অথবা মোটা কাপড় দিয়ে ঢেকে দেবো। এদিকে ছোট্ট সামিয়ার মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকাবাসী। সততা শিক্ষা দেওয়ার প্রয়োজন, এগুলো কোন সততা হয় এই পর্যন্ত কোনো সততা নাই, শুধু গান বাজিয়ে শিখাইতে আছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলার শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়েছে কিনা এই বিষয়ে আর পুলিশ কি বলছে? চাঁদপুরের কোচা উপজেলা পেতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিদগ্ধের মৃত্যু হওয়া সামিয়ার পরিবারের পক্ষ থেকে এখনো ফৌজদারি বা থানার পুলিশের কাছে তারা দ্বারস্থ হননি। সেখানে থানায় কোনো মামলা এখনো হয়নি। তবে এই বিষয়টি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের যেই নিয়ম এবং আইন রয়েছে, সে আইনে বিভাগীয় মামলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে দায়ীদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহার ইয়াসমিন। তিনি বলছেন যে শিক্ষকদের গাফলতি ছিল। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন সামিয়া তার বোনের জন্য অপেক্ষা করতে গিয়ে আগুন পোহাতে যায়। সেই আগুনে সে দগ্ধ হয়ে দ্রুতই শিক্ষকদের কাছে ছুটে আসেন, কিন্তু শিক্ষকরা প্রায় 10 জন উপস্থিত থেকেও সে আগুন নিভাতে অবহেলা এবং গাফলতি করেছেন বলে তদন্তে উঠে এসেছে। তদন্তে বলা হচ্ছে দপ্তরি স্কুল চলাকালীন সময়ে সেখানে আগুন এবং পরিষ্কার করতে পারেন না, এবং আগুন লাগানোর পর সে এখানে ছিলেন না। আগুনের যেই তথ্যগুলো পেয়েছেন, তারা উপকরণগুলো পেয়েছেন, কি পোড়া দেওয়া হয়েছে সেটি দেখা গেছে। স্কুলে শিক্ষকরা নিয়ে আসা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসা যে প্যাম্পাস, সেগুলো সেখানে পোড়ানো হয়েছিল। অথচ এভাবে এগুলো পোড়ানোর কথা এই স্কুলের আঙ্গিনায় করার কথা ছিল না। এই দপ্তরকে চুক্তিভিত্তিক বাতিল করা হয়েছে এবং সেই প্রধান শিক্ষক যিনি আগুন নিভাতে গিয়ে তার হাত পুড়িয়েছেন, কিন্তু তাদের অদক্ষতার কারণে তারা বাড়িতে কেচির জন্য পাঠান এবং স্কুলের যে পানির ব্যবস্থা ছিল এই শিশু সামিয়ার গায়ে কোনো পানি দেওয়া হয়নি। আর এতেই শিক্ষা অফিসে এটি অমানবিক কাজ। শিক্ষকদের 10 জন শিক্ষক থাকার পরেও কেন আগুন নিভাতে তাদের এই গাফলতি ছিল, সেটি প্রশ্ন। পরিবারের দাবি যে এই সচেতনতা না থাকা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে তারা এখনো থানার দ্বারস্থ হননি। এই বিষয়টি নিয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে এই ঘটনার পর তারা বিভাগীয় মামলা রুজু করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিচ্ছেন এবং যে বাকি 8 জনকে বহিষ্কার করা হয়েছে তাদের শুনানি করা হবে চাঁদপুর জেলা যে প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে। সেই শুনানি শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা কথা বলেছিলাম কোচা উপজেলা যে শিক্ষা অফিসার রয়েছে পারভিন সুলতানা, তিনি বলছেন যে তিনি নিজেই জেনেছেন ঘটনা 2 দিন পর স্কুল থেকে। খুবই মর্মান্তিক একটি ঘটনা এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। দীর্ঘদিন নতুন গ্যাস কূপ খনন না করে শুধু এলএনজি আমদানির ওপর জোর দিয়েছে বিগত সরকার। আগামীতে বাপেক্সকে শক্তিশালী করে কূপ খননে গুরুত্ব দেওয়া হবে। সোমবার রাজধানীর এনইসিতে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। বাংলাদেশ বিমানকে একটি অথর্ব প্রতিষ্ঠান উল্লেখ করে এর ব্যবস্থাপনায় পরিবর্তন আনার সুপারিশ করে টাস্কফোর্স। অর্থনীতি, ব্যাংক, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে খাতভিত্তিক সুপারিশ বাস্তবায়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রধান উপদেষ্টাকে জমা দিয়েছে এ বিষয়ে গঠিত টাস্কফোর্স। টাস্কফোর্সের সুপারিশ তুলে ধরে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ সংস্কার, নির্বাচন ও সুশাসন সংক্রান্ত হলেও স্বল্প মেয়াদে বাস্তবায়নযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। বলেন, জ্বালানি সক্ষমতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী না করে শুধু এলএনজি আমদানির উপর জোর দিয়েছে বিগত সরকার। শুধু এলএনজি আমদানি করার দিকে নির্ভরতা বাড়িয়েছি, কিন্তু দেশে যে এত সম্ভাবনাময় গ্যাস ফিল্ড থাকতে
থাকে সেটার দিকে কোনো নজর দিইনি। এগুলো যদি আমরা বাপেক্সকে দিয়ে করি, আমাদের যদি জনবল কম থাকে তাহলে আমরা মালয়েশিয়া পেট্রোনাস থেকে নিয়ে আসবো। আমরা তিনি বলেন, দুর্দশাগ্রস্ত বিমান বাংলাদেশকে বাণিজ্যিকভাবে পরিচালনা করতে দেশি ও বিদেশি যৌথ ব্যবস্থাপনায় দেয়া যেতে পারে। বাংলাদেশ বিমান যেটা একটা অথর্ব একটা প্রতিষ্ঠান, এটা সব সময় তো লসে চলে। বাংলাদেশ বিমানের যত অ্যাসেট আছে, জনবল, ফ্লাইট, প্লেন, এগুলোকে একদম অর্ধেক করে দিয়ে একটাকে একদম বিদেশিদের ম্যানেজমেন্টে দেওয়া। এ সময় টাস্কফোর্সের প্রধান বলেন, এখন রাজনৈতিক প্রভাব না থাকায় সংস্কারের সুপারিশ বাস্তবায়নের সুযোগ নিতে হবে। আমাদের দেখতে হবে আমরা যাত্রাটা যদি শুরু করি, আমরা অ্যালং দ্য ওয়ে আমরা কোথায় কোথায় সমস্যাগুলো যে চিহ্নিত করে তখন আবার এটাকে আমাদের স্ট্র্যাটেজিটাকে বদলে নিতে পারি, তাহলে উই ক্যান সাকসিড। স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও কর অফিসে জনভোগান্তি দূর করতে যুব সমাজকে কাজে লাগানোর পরামর্শও দেয় টাস্কফোর্স। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানুয়ারিতেও দেশের পণ্য রপ্তানি বেড়েছে। এ সময় $444 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 5.7% বেশি। টানা 4 মাস ধরে $400 কোটি বেশি মূল্যের পণ্য রপ্তানি হচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য মতে চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে মোট $2,897 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 11.68% বেশি। জানুয়ারিতে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। ইপিবি বলছে, এবার চামড়া ও চামড়াজাত পণ্যকে টপকে দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে কৃষি প্রক্রিয়াজাত পণ্য। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন কয়েকটি বিদেশি নামকরা প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে বৈঠকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে তারা। অর্থনীতির জন্য এটি ইতিবাচক হলেও বিশেষজ্ঞরা বলছে, দেশের স্বার্থ বিবেচনায় সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় যুক্ত আছে সৌদি আরব ভিত্তিক RSGTI। এবার বে টার্মিনাল, লালদিয়ার চর টার্মিনাল, মাতারবাড়ি টার্মিনাল সহ বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠান। সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে কয়েকটি প্রতিষ্ঠান। এদের মধ্যে আছে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার মেয়ার্স। বন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতির সাথে তাল মেলাতে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে তারা। এক্ষেত্রে বন্দরে লাভের বিষয়টিও দেখা হবে। বিদেশি বিনিয়োগ এটা সরকারের পলিসি, যেটা যে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, তো সেই সরকারি পলিসি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যা যা করণীয় সবই করে যাচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছে, বিদেশি বিনিয়োগ আসা কাঙ্ক্ষিত হলেও তার বিভিন্ন দিক যাচাই জরুরি। দেশের স্বার্থ নিশ্চিত করেই বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে হবে। লোকজনকে প্রশিক্ষিত করতে হবে। আমরা অনেক সময় চুক্তি করি, মোটা মোটা চুক্তির বই থাকে, ভিতরে পড়ি না পড়ার ফলে এমন চুক্তি করি, পরবর্তীতে দেখা যায় যে এটা আমাদের গলার কাটা হয়ে গেছে, ওখান থেকে আমরা বের হতে পারছি না। ঢেলে না সাজাই তাহলে আমাদের যে আগামীতে যে আমাদের রপ্তানি পণ্যের জন্য যে 100টা ইকোনমি জোন আছে, সেগুলো অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু উৎপাদনে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে সামনে আসবে। সম্প্রতি দেশের বন্দরের উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহযোগিতা চেয়েছে নৌ মন্ত্রণালয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মিরপুর 14 নম্বরের টেকপাড়া এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি রিকশার গ্যারেজ। মঙ্গলবার রাত 1:15টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রায় 40 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয় রিকশার গ্যারেজ, পুড়ে যায় কয়েকটি রিকশা। স্থানীয়রা বলছেন, অটোরিকশার চার্জিং স্টেশন থেকে আগুনের সূত্রপাত। তাদের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় বিদ্যুতের অবৈধ সংযোগ নিয়ে চলছে এসব রিকশার গ্যারেজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও মেলেনি প্রতিকার। রাজধানীর শেওড়াপাড়ায় নারীকে গণধর্ষণের অভিযোগে কাফরুল থানায় মামলা হয়েছে।
সোমবার রাতে সেই বাড়িতে অভিযান চালিয়ে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিল। আটক করা হয় এক কর্মীকেও। বাসিন্দাদের দাবি, ভবনটিতে অবাধে চলত অসামাজিক কার্যকলাপ। তবে এসব বিষয় নিয়ে কোনো কথা বলেনি পুলিশ। রাজধানীর শেওড়াপাড়ায় এক নারীকে রুমে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ ওঠে। ভুক্তভোগীর বান্ধবীর অভিযোগ, 10 থেকে 12 জনের একটি দল রুমে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বান্ধবীকে সঙ্গে নিয়ে কাফরুল থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। ধর্ষণ করছে আর কি, বলছে যদি ও বাইরে তুলেছিল বলে ওরা বলে চুলে দে আবে ইয়া দিছে, ওরা যদি বলস তাহলে তোরা আর হ্যান থেকে যাইতে দিন, তাই অনেক কষ্টেই ই করে মনে করেন। শেওড়াপাড়ার সেই ভবনে সোমবার রাতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল। মেয়েরা 5 তলায় থাকে। কতগুলো মেয়ে আসতো এখানে? এই 5-6টা হয়তো, 4-5টা রুমে। আর সারা রাতে খারাপ কাজ চলতো। হ্যাঁ। ভবনের 5ম তলায় কঠোর নিরাপত্তা বেষ্টনী। দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলার জিমের মালিক মোহাম্মদ শাহজাহানের দাবি, বন্ধ হওয়া হোটেলটিতে অবাধে চলত অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। হ্যাঁ, কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। কালকে রাতে পুলিশ এসেছিল, ঢুকতে পারেনি, তালা মারা ছিল গেটে। এসব বিষয়ে মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। মানে আজকের বাইরে গত রাতে পুলিশের 2টা গাড়ি এসেছিল, এখানে ওঠার চেষ্টা করতে পারে নাই। এই জিনিসটা, এই বিষয়টা আপনার নলেজে আছে কিনা, যদি আপনি উত্তর কর্মকর্তা? আমি এগুলো নিয়ে কিছু বলতে যাচ্ছি না আপনার, প্লিজ। কাল রাতেও পুলিশের 2টা গাড়ি আসছিল নিচে, এবং এই বিল্ডিং এর একজনের সাথে কথা বলেছে। কথা বলি প্লিজ। আসলে কেন আসছিল পুলিশ গতকাল? প্লিজ, কোনো ইনফরমেশন ছিল কিনা? প্লিজ। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়েও কিছু বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে চিকিৎসা নেওয়া ক্যান্সার রোগীরা যেন মৃত্যুর অপেক্ষায়। কোনো সরকারি হাসপাতালেই চালু নেই রেডিওথেরাপির আধুনিক যন্ত্র লিনাক। শুধু একটি হাসপাতালে চালু আছে পুরনো পদ্ধতির কোবাল্ট মেশিন। বেসরকারিভাবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় রেডিওথেরাপি সেবার বাইরেই থাকছেন রোগীদের একটা বড় অংশ। দেশে ক্যান্সার আক্রান্ত মানুষ 10 লাখের বেশি। এ রোগে খুব জরুরি চিকিৎসা রেডিওথেরাপি। আক্রান্তদের 75 ভাগেরই এই সেবা দরকার হয়। চিকিৎসকেরা বলছেন মাত্র 13 ভাগ রোগী এই সেবা পান। বড় কারণ রেডিওথেরাপি যন্ত্রের ভয়াবহ সংকট। ঢাকা মেডিকেলে 14 বছর ধরে নষ্ট আধুনিক পদ্ধতির লিনাক মেশিন। পুরনো পদ্ধতির কোবাল্ট মেশিন দুটিও কাজ করে না। জাতীয় ক্যান্সার হাসপাতালেও রেডিওথেরাপি সেবা পুরোপুরি বন্ধ। অনেক পেশেন্ট আছে যাদের ট্রিটমেন্টই হচ্ছে রেডিওথেরাপি, তাইলে ওনার যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট উনি পেলেন না। তাইলে কি হলো, ধরেন ওনার স্টেজটা ছিল 2, সেই স্টেজটা কিন্তু বেড়ে দেখা যাবে 3-4-এ চলে যাচ্ছে। তাইলে অসুখটা কিন্তু ওনার কমছে না, বরং বেড়ে যাচ্ছে। এই 2 হাসপাতাল ছাড়া আরও 8টি হাসপাতালে রেডিওথেরাপির যন্ত্র থাকলেও কোনোটি সচল নেই। শুধু চট্টগ্রাম মেডিকেলে চালু আছে একটি কোবাল্ট মেশিন। আমাদের প্রচুর চিঠি চালাচালি অনেক কিছুই হচ্ছে যাতে মেশিনগুলো ঠিক হয়, এবং সত্যি কথা বলতে কি এগুলো মানে বলতে আমাদের খুব কষ্ট হয়, খুবই খারাপ লাগে, কারণ এই মানুষগুলো যাবে কোথায়? শুধু তাই না, উই আর দ্য অনকোলজিস্ট, উই ইউজ টু ট্রিট দিস পেশেন্ট বাই রেডিওথেরাপি, এবং তাতে তার কী লাভ হতো সেটা আমি জানি। অর্থাৎ আমি জানি যে সেই মানুষটার কষ্টটা কীভাবে লাঘব করা যেত, সেটা আমি পারছি না। সরকারি হাসপাতালে যন্ত্র কেনা হলেও নেই মেরামতের ব্যবস্থা। একবার নষ্ট হলে ঠিক করতে চলে যায় বহুদিন। আমাদের একটা উইং অথবা ডিপার্টমেন্ট থাকা উচিত, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা এই ইকুইপমেন্টগুলো নিয়ে ডিল করবে। ক্যান্সার চিকিৎসার জন্য আমি মনে করি যে আরও ইনভেস্ট করা দরকার, আরও মেশিনারিজ দরকার। শুধু কেনা না, সাথে মেনটেন্যান্সের জন্য যোগ্য লোক নিয়োগ করা দরকার। বেসরকারি হাসপাতালের মধ্যে মাত্র 13টিতে রেডিওথেরাপি আছে। ব্যয়বহুল হলেও এসব হাসপাতালেও সিরিয়াল পেতে লাগে কয়েকদিন। এজন্য অনেক রোগীকে যেতে হয় বিদেশে। হাসান মিসবা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাঙামাটির অর্থনীতিতে বড় অবদান পর্যটন খাতের। অনেক কর্মসংস্থানও তৈরি করেছে এই খাত। সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের বিকাশে উদ্যোক্তাদের সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে, সহজ করতে হবে ঋণের শর্ত। পাহাড় ঝর্ণার মিতালি অপরূপ করেছে রাঙামাটিকে। প্রকৃতির এই লীলাভূমি সারা বছরই টানে পর্যটকদের। প্রাকৃতিক সৌন্দর্যের উপর ভর করে এগিয়ে গেছে রাঙামাটির পর্যটন। এই খাতকে সমৃদ্ধ করেছেন বেসরকারি উদ্যোক্তারা। তাদের উদ্যোগে গড়ে ওঠা বার্গি লেক ভ্যালি, রাঙাদ্বীপ রিজোর্ট, জুমকিং গাংপার এখন জনপ্রিয় পর্যটন গন্তব্য। ঘুরতেছি, আমরা একটা বোটে থাকছি, অনেক ভালো লাগতেছে এখানে, অনেক সুন্দর জায়গা। তো যে কেউ এখানে আসতে পারে, আর আমার এখানের এনভায়রনমেন্ট খুবই ভালো লেগেছে। পর্যটন খাতকে কেন্দ্র করে তৈরি হয়েছে কর্মসংস্থানের বড় সুযোগ। সুবিধা পাচ্ছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। থাকতে চাই, তাদের ব্যাপক আমরা সাড়া পাচ্ছি। মোটামুটি এখন রিসোর্টগুলো এই সিজনেই পরিপূর্ণ থাকে। পর্যটকদের সাড়া পাচ্ছি, কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা যেটা এখনো রয়ে গেছে, সেটা হলো আমাদের আর্থিক যোগান। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ঋণের শর্ত এখনো। নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ কঠিন করে রেখেছে উদ্যোক্তাদের জন্য। শর্ত সহজ করা হলে দ্রুত বিকশিত হবে এই খাত। পার্বত্য জেলা পরিষদ এবং উন্নয়ন বোর্ড যদি এই পর্যটক বান্ধব যে অবকাঠামো উন্নয়ন সহায়তা প্রদান করে, তাহলে এই রিসোর্টগুলো আরো এগিয়ে যেতে পারবে। প্রতিদিন গড়ে 2 থেকে 3 হাজার পর্যটক ভ্রমণ করেন রাঙামাটিতে। ছুটির দিনে এই সংখ্যা বাড়ে কয়েক গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।